হ্যানিম্যান এটাকে অ্যান্টিসেরিক মেডিসিনের মধ্যে ফেলেছেন এবং ক্রনিক ডিজিজের মধ্যে হ্যানিম্যানের এই লেখাগুলো আমরা পাই। সেখানে হ্যানিম্যান 1161টা সিমটমসকে ইনক্লুড করেছেন ক্রনিক ডিজিজের মধ্যে। কিন্তু অ্যালুমিনা বলতে গেলে এই 161টা সিমটমস বলা ফিজিক্যাল এবং মেন্টাল মিলে কখনোই সম্ভব নয়। তো আমরা অ্যালুমিনা নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো আমরা ডেইলি প্র্যাকটিসে আমাদের কাজে আসে এবং আমাদের রোগী আরোগ্য করতে যেগুলো লাগে। তার অর্থ এই নয় যে অন্য লক্ষণগুলো কোনো কাজের না। কখনো কখনো আমরা রেয়ার ক্ষেত্রে সে সমস্ত লক্ষণগুলো পাই, তখন আমরা রেপার্টরির সাহায্য নিয়ে থাকি। তা শুরুতেই আমি অ্যামোনিয়ার এই অ্যালুমিনার মেন্টাল জেনারেটিস নিয়ে আলোচনা করব। এই মেন্টাল জেনারেটিসের মধ্যে একদম প্রথম যে কথাটা না বললে মেন্টাল জেনারেটিসের গুরুত্ব বাড়ে না, সেটা হচ্ছে কনফিউশন অফ মাইন্ড। এই কনফিউশন অফ মাইন্ড বা মনের বিভ্রান্তি, এই মনের বিভ্রান্তি কিন্তু অ্যালুমিনার শুরুতেই আসে না, এটা পরবর্তীতে আসে। আমি যথাসময়ে সেটা আলোচনা করব। অ্যালুমিনা রোগীর মধ্যে আমরা দেখতে পাই মনের বিভ্রান্তি দেখতে পাই। মনের বিভ্রান্তির সঙ্গে থাকে ধারণার বিভ্রান্তি, চিন্তাভাবনার বিভ্রান্তি সুস্পষ্ট রূপে সেখানে আমরা দেখতে পাই। এই মানসিক বিভ্রান্তি রোগীকে এমনভাবে আচ্ছন্ন করে যে তিনি নিজের ব্যক্তি পরিচয়টুকু বিভ্রান্তির কারণে গুলিয়ে ফেলেন। তিনি কে, তিনি যে তিনি, সেটা বিভ্রান্তির কারণে গুলিয়ে যায়। অ্যালুমিনা বুদ্ধিবৃত্তিকে এমনভাবে তালগোল পাকিয়ে দেয় যে রোগী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি কি করবেন, কি করলে ভালো হয়, কোথায় যাবেন, কেন যাবেন, কি করতে যাবেন, এ সমস্ত কিছু তার খানিকটা বুঝতে অসুবিধা হয়। কোনো সিদ্ধান্তে তিনি সহজে আসতে পারেন না, তার বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায়, তিনি কোনো কিছুই বুঝতে পারেন না। লিখতে গেলে কি লিখতে হবে সেটা তিনি গুলিয়ে ফেলেন, লিখতে গেলে বানান ভুল করেন, বলতে গেলে কি বলতে চাচ্ছিলেন সেটা তিনি ভুলে যান, বলতে গেলে শব্দের যোগান হয় না, যেটা আমরা মেডোরিনামের ক্ষেত্রে দেখতে পেয়েছি, মেডোরিনামের ক্ষেত্রে আমরা পেয়েছি। সব কিছু তিনি ভুলিয়ে ফেলেন। প্রকৃত ঘটনা যেটা ঘটেছিল তার কাছে অপ্রকৃত বলে মনে হয়, অর্থাৎ অবাস্তব বলে মনে হয়। যেটা কয়েকদিন আগে সে দেখেছিল আজকে মনে করছে যে না আমি তো দেখিনি, অথবা আমি তো দেখিনি কারণ ওকে শুনেছিলাম। এরকম তালগোল অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাকিয়ে যায়। অর্থাৎ যেটা ঘটেছিল সেটাকে সে ঘটেনি বলে মনে করে, যে ঘটনাগুলো সে জানে বা যে ঘটনাগুলো প্রকৃতই ঘটেছিল, যেটা তার জানা ছিল, সেগুলো তার নিকট অপ্রকৃত বলে মনে হয়, অর্থাৎ অবাস্তব বলে মনে হয়, ঘটেনি বলে মনে হয়। এরকম একটা বুদ্ধিবৃত্তির আমরা কনফিউশন, মনের একটা বিভ্রান্তি আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে প্রায়শই পেয়ে থাকি। তখন রোগী মনে করেন যখন তিনি বুঝতে পারছেন না, দেখা জিনিস যখন ভুলে পাচ্ছেন, তখন তার মনে ঠিক খানিকটা এরকম অবস্থার উদয় হয়, অন্য কেউ তা দেখেছেন এবং সেটা তার মুখে তিনি শুনেছেন। এরকম অবস্থা রোগীর মধ্যে এরকম আচ্ছন্ন ভাব, এরকম একটা কুয়াশাচ্ছন্ন মানসিক অবস্থা আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে কিন্তু প্রায় পাই। আর বুদ্ধিবৃত্তির গোলমাল ও আচ্ছন্নতা অ্যালুমিনাকে পরিব্যাপ্ত করে রেখেছে। রোগী ভাবেন তিনি পাগল হয়ে যাবেন। এই যে কনফিউশন, এই যে মেন্টাল কনফিউশন, এ থেকে রোগীর মনে হয় তিনি যেন পাগল হয়ে যাবেন বা তিনি যেন পাগল হয়ে গিয়েছেন। এরকম অবস্থা আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। অ্যালুমিনার দ্বিতীয় মানসিক লক্ষণের মধ্যে আমরা দেখছি হারিডনেস, অর্থাৎ সব কিছুতেই তাড়াহুড়ো করে অ্যালুমিনা পেশেন্ট। হারিডনেস ইজ দ্য অ্যানাদার মেন্টাল স্টেট অফ অ্যালুমিনা পেশেন্ট। সব কিছুতে রোগীর একটা তাড়াহুড়া ভাব আছে। রোগী মনে করে সব কিছু যেন তার আস্তে আস্তে চলছে, ধীর লয়ে চলছে, ধীর গতিতে চলছে, তার সময় কাটতে চাচ্ছে না, সব কিছু যেন দেরিতে সম্পন্ন হচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে না, যেমন গতিতে চলার কথা তেমন গতিতে চলছে না, যে সময়ের মধ্যে শেষ করার কথা সে সময়ে যেন শেষ হচ্ছে না। এরকম ধারণা রোগীর মনের মধ্যে জন্ম নেয়। এই ধারণা থেকে রোগী কী করে, সব কিছু যেন তাড়াহুড়ো করতে চায়। এই লক্ষণ কিন্তু আমরা মার্কিউরিয়াসের মধ্যে পাই প্রথম অবস্থার দিকে, সব কিছুর মধ্যে একটা তাড়াহুড়ো ভাব। কিন্তু এই যে তাড়াহুড়ো করে যে কাজটা তার সম্পন্ন করতে হবে, কাজটা শেষ করতে হবে, এই শেষটুকুও কিন্তু করতে পারে না, কারণ তার এই মানসিক অবস্থা, তার বিভ্রান্তি থেকে সে বেরিয়ে আসতে পারে না। এই জন্যে সে ঠিকঠাকভাবে বুদ্ধি খাটিয়ে সব কিছু সময় মতো সে করতে পারে না। এটা অ্যালুমিনা পেশেন্টের কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য। এই যে সব কিছুতে তাড়াহুড়া করা, এটা অ্যালুমিনিয়ামের কিন্তু একটা মজ্জাগত মানসিক অবস্থা। এটা অ্যালুমিনিয়াম রোগীর মধ্যে আমরা কিন্তু প্রায়ই পাই।
রোগীর কাছে 1 ঘন্টাকে 1 দিন বলে মনে হয়, এরকম লক্ষণ অ্যালুমিনা পেশেন্টের মধ্যে রয়েছে। এই জন্য রোগী দেখবেন অ্যালুমিনা পেশেন্ট যদি আপনার পান, তার কোথায় যাওয়ার ইচ্ছা হলে তিনি স্টেশনে, এখন দেখা যাচ্ছে 10টায় ট্রেন, তিনি 8টায় পৌঁছে গেছেন, কারণ তার মধ্যে একটা তাড়াহুড়ো ভাব রয়েছে, সব কিছু যেন একটু আগে করতে চায়, তাড়াহুড়ো করতে চায়। যেহেতু তিনি আগে পৌঁছে গেছেন, এই জন্য 8টা থেকে 10টা 2 ঘন্টা তার সময় কাটতে চায় না। এই জন্য মনে হয় একদিনকে তার কাছে 1 ঘন্টাকে তার কাছে 1 দিন বলে মনে হয়, 1 দিনকে আবার 1 সপ্তাহের মতন সময় বলে মনে হয়, অর্থাৎ রোগীর সময় কাটতে চায় না। 3 নম্বরে আমরা বলছি ইম্পালসিভনেস। এই ইম্পালসিভনেস কিন্তু অ্যালুমিনার, আমরা যখনই মেডিকা পড়ি সেখানে ইম্পালসিভনেসটা কিন্তু খুব বড় করে আমাদের কাছে আসে। এই ইম্পালসিভনেস থেকে তার কি আসে? এটা আবেগময় একটা অবস্থা, একটা আবেগ প্রবণতা। এই আবেগ থেকে সে অনেক কিছু করতে পারে, এমনকি নিজেকে সে হত্যা করতে পারে, নিজেকে সে আত্মহত্যা করতে পারে। এরকম এই আবেগ প্রবণতা তার মধ্যে এমনভাবে আমরা দেখতে পাই। এই আবেগ প্রবণতা কিন্তু মার্কিউরিয়াসেরও কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই বৈশিষ্ট্য কিন্তু, যদিও হেনিম্যান এটাকে অ্যান্টিসেরিক ওষুধ বলেছেন, তবু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সিফিলিটিক বৈশিষ্ট্য কোনো পেশেন্টের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। সুসাইডাল টেন্ডেন্সি অন সিং নাইফ আর ব্লাড। এই ইম্পালসিভনেস থেকে রোগীর মধ্যে কি আসে? তার একটা আত্মহত্যার চিন্তা আসে, একটা আত্মহত্যার প্রবণতা তার মধ্যে তৈরি হয়। এই আত্মহত্যার প্রবণতা কখন তৈরি হয়? যখন সে কোনো ধারালো জিনিস দেখে, কোনো ধারালো অস্ত্র দেখে, কোনো তরবারি দেখে যেটা দিয়ে কাউকে হত্যা করা যেতে পারে। যখন সে রক্ত দেখে, তখন তার মাথায় খুন চেপে যাওয়ার উপক্রম হয়, সে নিজেকে হত্যা করতে চায়, মরতে চায়, আত্মহত্যা করতে চায়। এটা অ্যালুমিনার একটা ইম্পালসিভনেস। এই ইম্পালসিভনেসটা পরবর্তীতে আসে, এর মনের যে একটা বিভ্রান্তিকর মানসিক বিশৃঙ্খলা আছে, তা থেকেই এই ইম্পালসিভনেসের জন্ম হয়। চতুর্থ কথা হচ্ছে, অ্যালুমিনার মধ্যে আছে স্যাডনেস। দ্য অ্যালুমিনা পেশেন্ট ইজ ভেরি স্যাড, কনস্ট্যান্টলি স্যাড, ইনসেসেন্টলি মর্নিং। আরও কি বৈশিষ্ট্য আছে এর মধ্যে? অ্যালুমিনা রোগী খুবই দুঃখিত এবং সবসময় দুঃখের মধ্যে তার সময় কাটে, সদাই দুঃখিত। সবসময় রোগীর মধ্যে একটা কাতরতার প্রকাশ হয়, রোগী গোঙায়, রোগী বিরক্ত থাকে, রোগী খিটখিটে ভাব তার মধ্যে তৈরি হয়, সব কিছুতে তাড়াহুড়ো করে রোগী। অ্যালুমিনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সব কিছু এভরিথিং ইজ ভিউ ইন স্যাড লাইট, ডিপ্রেসড অন অ্যাওয়াকিং। রোগী কোনো কিছু যখন চিন্তা করেন, কোনো কিছু যখন দেখেন, তার মধ্যে তিনি একটা দুঃখের কিছু ভেবে নেন, দুঃখের আলোকে সব কিছুর পর্যালোচনা তিনি করতে থাকেন। এই জন্য তার মধ্যে একটা হতাশা দেখতে পাওয়া যায়। এই হতাশা সাধারণত তা জাগলে, ঘুম থেকে উঠলে, বিশেষত সকালের দিকে এই হতাশা ভাবটা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। এই অ্যালুমিনা পেশেন্টের সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, তখন তার সমস্ত রকম মানসিক কষ্ট সাধারণত বৃদ্ধি পায়। আমরা দেখেছি ল্যাকেসিস রোগী যখন ঘুম থেকে ওঠে তার কষ্ট বৃদ্ধি পায়, বিশেষ করে মাথার যন্ত্রণা এবং মানসিক বিশৃঙ্খলা ল্যাকেসিস রোগীর তখন বৃদ্ধি পায়। রোগী অন্যত্র চলে যেতে চায়, সেভাবে সেখানে গেলে সে ভালো থাকবে, ভালো কিছুর সন্ধান করে, ভালো জায়গার সন্ধান করে, রোগী ভালো থাকতে চায়। সকল সময় রোগী একটা ভয়ে থাকে, নানা রকম কল্পনা করে, সব সময় আশঙ্কাগ্রস্ত হয়। আমরা অনন্ত চক্রবর্তীর কথায় সেখানে দেখেছি। মনের মধ্যে এই অবস্থা রোগীর সবসময় একটা চলতে থাকে। রোগীর মনে হয় সে যেন বিচার শক্তি হারিয়ে ফেলেছে, তার কোনো কিছু বিচার করার অক্ষমতা তার মধ্যে তৈরি হয়েছে, কোনো কিছুকে সে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না, কোনো কিছুকে ঠিকঠাকভাবে বিচার করতে পারছে না। রোগী সবসময় নিজের খেয়ালে ব্যস্ত থাকে, নিজের মনের বিশৃঙ্খলা বিষয়ে সে চিন্তা করতে থাকে। রোগী সব কিছু ভুলে যায়, কারো নাম তার মনে আসে না, মনে করতে গেলে অনেক কষ্ট করে তা মনে করতে হয় এবং অনেকটা সময় লাগে। এগুলো আমরা সিফিলিটিক পেশেন্টের মধ্যে পাই এবং অ্যালুমিনার মধ্যেও এই লক্ষণগুলো সুস্পষ্ট রূপে বর্তমান রয়েছে। রোগীর মানসিক উত্তেজনা বৃদ্ধি পায়, রোগীর খিটখিটে ভাব বৃদ্ধি পায়। রোগীর এই বিশৃঙ্খল অবস্থা দেখে তার মনে হয় এই যে তার এই কুয়াশাচ্ছন্ন মানসিক অবস্থা, এই যে তার মেন্টাল কনফিউশন, এই তার ভুলে যাওয়া, এই তার সব কিছু, যে এই যে বিশৃঙ্খল রূপ, এই বিশৃঙ্খল রূপ যখন সে চিন্তা ভাবনা করে, সে মনে করে সত্যিই সে পাগল হয়ে গিয়েছে, অর্থাৎ সে স্বাভাবিক অবস্থাতে নেই। কখনো কখনো আমরা আবার অ্যালুমিনিয়া পেশেন্টের মধ্যে কি পাই? এই যে মানসিক অবস্থার কথা বললাম, এই মানসিক অবস্থার উন্নতি সেখানে দেখতে পাওয়া যায়, রোগী ভালো অনুভব করেন। যে মুহূর্তে রোগীর এই মানসিক অবস্থার উন্নতি হয়, তখন রোগীর কিন্তু শান্ত ভাব থাকে, তার মধ্যে খিটখিটে ভাবটা কমে যায়, তার মধ্যে উত্তেজনাটা কমে যায়, মানসিক বিশৃঙ্খলা থেকে তিনি খানিকটা বেরিয়ে আসেন। তারপরে কি হয়?
তার পরে পরেই তার মধ্যে দেখা দেয় একটা ভীতিভাব, তার মধ্যে আশঙ্কা দেখা দেয়। তিনি মনে করেন কোনো একটা অনিষ্ট কিছু হতে চলেছে, কোনো একটা খারাপ কিছু হতে চলেছে। এই জন্য তিনি ভীত থাকেন, সবসময় সন্ত্রস্ত থাকেন এবং আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েন রোগী। এই জন্য রোগীর মধ্যে আমরা আরেকটা উৎকণ্ঠা দেখতে পাই, যেটা অ্যাংজাইটি বলেছে, এটা আমরা উৎকণ্ঠা দেখতে পাই। তার ভবিষ্যৎ সম্পর্কে প্রচণ্ড উৎকণ্ঠা রয়েছে, কি হবে ভবিষ্যতে, আগামী দিন কেমনভাবে চলবে, আমি কি পাগল হয়ে যাব, এরকম মানসিক উৎকণ্ঠা রোগীর মধ্যে আমরা দেখতে পাই। এরকম শান্তভাবে এবং মানসিক উৎকণ্ঠা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পর্যায়ক্রমে চলতে থাকে। এটাকে আমরা বলি অল্টারনেটিং মুড। এই অল্টারনেটিং মুড হচ্ছে অ্যালুমিনা পেশেন্টের কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য। অ্যালুমিনা রোগীর মধ্যে আমরা দেখি রোগীর মানসিক বোধগম্যতা খুব ধীর গতি, তার কোনো কিছু বুঝতে তার সময় লাগে, মানে কোনো কিছু বলা হলো সে খানিকটা সময় নিয়ে তার উত্তর দেবে, কোনো খানিকটা সময় নিয়ে তিনি সেটাকে প্রকাশ করতে চাবেন। সব কিছু তার বুঝতে, সব কিছু তার অনুভব করতে একটা সময় লাগে। এ লক্ষণ আমরা মার্কুরিয়াসের মধ্যেও কিন্তু পাই। রোগী ভাবেন তার মধ্যে একটা গিল্টি ফিলিংস আছে অ্যালুমিনা পেশেন্টের মধ্যে। রোগী ভাবেন তিনি খানিকটা অপরাধ করেছেন এবং এই অপরাধবোধ রোগীকে কষ্ট দিতে থাকে। এখন যদি সেই রোগী নিয়ে আমরা চিন্তা করি, সেই রোগীর আশপাশকে আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা দেখতে পাবো প্রকৃতই রোগী কিন্তু এরকম অপরাধ করেনি, কিন্তু তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। এটা অ্যালুমিনার কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য। এই অ্যালুমিনার মানসিক অবস্থা একটা ধাপে 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 কিন্তু একটা খারাপের দিকে যায়। সেই স্টেজগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম স্টেজে আমরা দেখতে পাচ্ছি একটা স্লোনেস থাকে, স্লো কম্প্রিহেনশন রোগীর মধ্যে থাকে। ডোন্ট টলারেট প্রেশার অফ টাইম, অফ দ্যাট টাইম, সেন্সেশন অফ বিং হারিড ইনসাইড, ক্যান নট স্ট্যান্ড বিং হারিড, ক্যান নট ডু টু থিংস অ্যাট দ্য সেম টাইম। প্রথমে রোগীর মধ্যে আমরা সব কিছু একটা ধীর গতিতে দেখতে পাই, তার সব কিছু যেন এটা বুঝতে সময় লাগে, সব কিছু করতে সময় লাগে। যে সময় এই ধীর গতি পেশেন্টের মধ্যে চলতে থাকে, মানসিক ধীর গতি, বোঝার ধীর গতি, শোনার ধীর গতি যখন চলতে থাকে, সে সময় তিনি কোনো মানসিক চাপ নিতে পারেন না, কোনো মেন্টাল প্রেশার রোগী নিতে পারেন না। কিন্তু সেই সময় রোগীর মধ্যে আমরা দেখতে পাই একটা আভ্যন্তরীণ একটা তড়িঘড়ি ভাব, একটা আভ্যন্তরীণ তাড়াতাড়ি কোনো কিছু একটা করার একটা ব্যাকুলতা রোগীর মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু এই তাড়াতাড়ি কোনো কিছু রোগী করতে পারেন না। সে সময় দুটো কাজ একত্রে তিনি করতে পারেন না, দুটো কাজের বিষয় একসাথে তিনি চিন্তা করতে পারেন না, কারণ চিন্তাভাবনা বিশৃঙ্খলতা তার মধ্যে তখন সূচনা হয়, অর্থাৎ শুরুর দিকে চলে আসে। আমরা তারপরে পরেই রোগীর মধ্যে আমরা আর একটা বিশৃঙ্খল অবস্থা আমরা দেখতে পাই, সেটা একটা কনফিউশন দেখতে পাই রোগীর মধ্যে, একটা মানসিক বিশৃঙ্খলা, একটা টালমটাল অবস্থা দেখতে পাই। নিজের অনুভূতি এবং অনুভূতির সমস্যা এবং তার প্রকাশ করার সমস্যা এবং অক্ষমতা রোগীর মধ্যে কিন্তু একটা সুস্পষ্ট রূপে আমরা দেখতে পাই। থার্ড কন্ডিশনে আমরা দেখতে পাই তৃতীয় ধাপে লস অফ আইডেন্টিটি। হু অ্যাম আই, হোয়েন দে টক, থিঙ্ক সামওয়ান এলস ইজ টকিং, এভরিথিং সিমস আনরিয়েল। রোগীর তৃতীয় ধাপে আমরা কি দেখতে পাচ্ছি? নিজের পরিচয়টুকু রোগী কিন্তু ভুলে যাচ্ছেন। লস অফ আইডেন্টিটি, তিনি কে সেটাও কিন্তু রোগী ভুলে গেছেন। এরকম একটা অবস্থা তৃতীয় ধাপে আমরা দেখতে পাই। সব কিছু তার কাছে একটা অবাস্তব বলে মনে হয়, অপার্থিব বলে মনে হয়। এই মানসিক কুয়াশাচ্ছন্ন অবস্থা আমরা রোগীর মধ্যে তখন দেখতে পাই। তিনি যেটা দেখেছেন মনে করেন অন্য কেউ যেন সেটা দেখেছে, তিনি যেটা দেখেছিলেন সেটা মনে রাখতে পারেন না, তিনি যেটা শুনেছেন ভাবেন অন্য কেউ বুঝি শুনে তাকে বলেছেন। মনের এই অবস্থাকে আমরা বলি লস অফ আইডেন্টিটি, অর্থাৎ নিজের পরিচয়টুকু ভুলে যাচ্ছে। যেটা শুনেছেন তাতে তার বিশ্বাস নেই, যেটা দেখেছেন তাতে তার বিশ্বাস হচ্ছে না, তিনি কে সেটা তিনি ঠিক করতে পারছেন না। অর্থাৎ একটা পাগলের দৌড় প্রান্তে তিনি কিন্তু এসে উপনীত হয়েছেন। এটা আমরা তৃতীয় ধাপে অ্যালুমিনা পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। এবং চতুর্থ ধাপে আমরা কি দেখতে পাই? কাম টু কনক্লুশন দে আর গোয়িং ইনসেন্স। আমরা যদি একটা সিদ্ধান্তে আসতে চাই এখান থেকে, তাহলে রোগী নিজেও সিদ্ধান্ত করে ফেলে সে পাগল হয়ে গেছে, সে পাগল হয়ে যাচ্ছে। আমরা রোগীর ওই বিশৃঙ্খল অবস্থা থেকে ভাবতে পারি তার কিছু মানসিক একটা খারাপ অবস্থার দিকে রোগী রয়েছেন, তিনি পাগল হয়ে যেতে পারেন, খারাপ অবস্থার দিকে তিনি যাচ্ছেন। এটা কিন্তু আমরা সুস্পষ্ট রূপে সেখানে দেখতে পাই। ডিপ ডেসপেয়ার অফ রিকভারি, তার আরোগ্য সম্পর্কে কিন্তু একটা হতাশা থাকে, প্রচণ্ড হতাশা। তিনি ভাবেন
তার অসুখটা আর আরোগ্য হওয়ার জায়গা নেই, তিনি কখনো আর ভালো হবেন না। এই অবস্থা আমরা রোগীর মধ্যে দেখতে পাই। আমরা রোগীর মধ্যে মানসিক অবসাদ দেখতে পাই। রোগী তার আত্মপরিচয় ভুলে যান। এই অবস্থায় যখন রোগীর এই দশার মধ্যে আসে, এই অবস্থায় রোগী যখন রক্ত দেখে, রোগী যখন ছুরি দেখে, রোগী যখন আরশোলা দেখে, কোনো ডিজিজের বিষয়ে শোনে, কোনো ডিজিজ দেখে, কোনো মৃগী রোগীর কথা শোনে, কোনো এভিল স্পিরিটের কথা যদি সে শোনে, তখন তার মধ্যে একটা ইম্পালস ডেভেলপ করে, রোগী ইম্পালসিভ হয়ে যায়। কি হয়? টু কিল দেমসেলফ হোয়েন সিং নাই ফর ব্লাড, নিজেকে মেরে ফেলতে চায় যখন সে ছুরি দেখে, যখন সে রক্ত দেখে, নিজেকে সে মেরে ফেলতে চায়। এই অবস্থা আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে দেখতে পাই। এছাড়া আরও ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক অবস্থা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে রয়েছে, যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি সেখানে আর যাচ্ছি না। আমরা এবার অ্যালুমিনার ফিজিক্যাল জেনারেলিটিস নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ দৈহিক লক্ষণ। এই মেন্টাল যে জেনারেলিটিস বললাম, এর সঙ্গে যদি কোনো দৈহিক সিমটমস যদি মেলে, সেখানে কিন্তু অ্যালুমিনা হয়ে যাবে দ্য রিমেডি। এবারে এলিমেন্টস চ্যাপ্টার, মানে অসুখের কারণ হিসাবে আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে কি দেখতে পাই? ফ্রম আর্টিফিশিয়াল ফুড, মানে যে সমস্ত বাচ্চা কৌটো দুধ খায়, মায়ের দুধ পায় না, বা মা দুধ খাওয়ান না, কৌটো দুধে যে সমস্ত বাচ্চা নারিস্ট হচ্ছে, যারা বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি অসুস্থতা দেখা যায়, বিশেষ করে যদি কনস্টিপেশন দেখতে পাওয়া যায়, তা আমরা এখন একবার অবশ্যই অ্যালুমিনার কথা চিন্তা করব। কিন্তু এই দুগ্ধপোষ্য শিশু যদি মায়ের দুধ খান, এরকম আর্টিফিশিয়াল দুধের যদি তার আগ্রহ না থাকে, দুধ যদি তার খাওয়াতে না হয় আর্টিফিশিয়াল মিল্ক, তাহলে যদি কনস্টিপেশন দেখতে পাওয়া যায়, তখন সালফারের কথা একবার আমরা চিন্তা করতে পারি। তবে এটা মনে রাখতে হবে, সালফারের অন্য সিমটমও সেখানে কিন্তু মিলতে হবে। রোগীকে অন্তত গরম কাতর হতে হবে, তার জন্মের পরে পরে স্কিন ডিজিজের যদি কোনো র্যাশ ট্যাশের যদি ইতিহাস থাকে, তাহলে আমরা অবশ্যই সালফারকে সেখানে ব্যবহার করতে পারি। এবারে লিফটিং থেকে অ্যালুমিনার কিন্তু অসুস্থতা আসতে পারে কোনো কিছু তুলতে গিয়ে। বোতল ফিড বেবিজ, বডিলি এক্সারশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাঙ্গার, এগুলো কিন্তু অ্যালুমিনা পেশেন্টের একটা অসুখের কিন্তু একটা কারণ। কোনো ব্যক্তি যদি দৈহিক পরিশ্রম যদি করে তার অসুস্থতা আসে, তাহলে আমরা একবার অ্যালুমিনার কথা চিন্তা করতে পারি। ডিসঅ্যাপয়েন্টমেন্টস, মানে কোনো হতাশা, এই হতাশা বিভিন্ন রকম হতাশা থেকে হতে পারে, ভালোবাসা থেকে হতাশা, স্নেহের হতাশা, ভবিষ্যৎ সম্পর্কে হতাশা, এই থেকে অ্যালুমিনার অসুস্থতা আসার সম্ভাবনা থেকে যায়। সেই সঙ্গে সঙ্গে রাগের কুফলেও কিন্তু আমরা অ্যালুমিনা ব্যবহার করতে পারি। সেই সঙ্গে সঙ্গে লেড পয়জনিং বলতে এই ছাপা কারখানায় যে কালি ব্যবহার করা হয়, তার উপাদান হচ্ছে লেড। এই ছাপা কারখানার যে সমস্ত কর্মী, তাদের হাতে যারা কম্পোজ করতে গিয়ে হাতে লেড লেগে যায়, ওই লেড লেগে সেই অবস্থায় যদি তারা কিছু খাওয়া দাওয়া করেন, তাহলে তাদের অসুস্থতা দেখতে পাওয়া যায়। বিশেষ করে তাদের অ্যাবডোমিনাল কলিক হয়, পেটে ব্যথা হতে থাকে। সেই অবস্থায় কিন্তু অ্যালুমিনা সেখানে দি রিমেডি হয়ে যায়। তবে দেখে নিতে হবে অ্যালুমিনার অন্য লক্ষণ সেখানে আমরা পাচ্ছি কি না। আর অ্যালুমিনার যদি আমরা হ্রাস বৃদ্ধি দেখি, তাহলে কি দেখব? অ্যালুমিনা রোগীর কিসে বাড়ে, কিসে কমে, কখন বাড়ে, কখন কমে, এগুলো যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে দেখতে পাবো খাবার দাবারে অ্যালুমিনা রোগীর একটা বৃদ্ধি লক্ষণ আছে। একটু আগেই আমি আলোচনা করেছি। আর্টিফিশিয়াল ফুড আছে, বোতল ফিডিং থেকে হচ্ছে, যেটা বলাই হয়েছে আগেই, যেটা বলা হয়েছে সেটা আমি আলোচনা করছি না। আর আরেকটা বৃদ্ধি লক্ষণ আছে পটাটোস বলতে আলু খেলে অ্যালুমিনা পেশেন্টের কষ্ট হয়। কি কষ্ট হয় আমি পরে আসবো। স্ট্রাস, মানে শর্করা জাতীয় খাদ্য, বেশি পরিমাণে যদি শর্করা জাতীয় খাদ্য খায়, তাহলে তার কষ্ট হয়, তার কষ্ট বাড়ে। লবণ থেকে তার কষ্ট বাড়ে, সল্ট এবং সল্টি ফুড থেকে। রোগীর কষ্টগুলো পিরিয়ডিক্যালি বাড়ে, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর বৃদ্ধি পায়, একদিন বাদে আর একদিন, মানে একদিন ছাড়া অন অল্টারনেট ডে। ফুল মুন অ্যান্ড নিউ মুন, মানে পূর্ণিমা এবং অমাবস্যা উভয়তেই অ্যালুমিনা রোগীর কষ্ট বৃদ্ধি পায়। সেখানে আমরা আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখতে পাই তার কষ্টগুলো বাড়ছে। সেখানে মানসিক অবস্থাগুলোর পরিবর্তন হতে থাকে। ঠান্ডা বাতাসে তার কষ্ট বাড়ে, শীতকালে তার কষ্ট বাড়ে। যখন কিছু বলেন সেই সময় কষ্ট বাড়ে। আর্লি অন অ্যাওয়েকিং, যখন সে ঘুম থেকে ওঠে সকালের দিকে, তখন তার কষ্ট বাড়ে। মাসিকের পরে তার কষ্ট বাড়ে। কথাবার্তা বলতে গেলে, আলু খেলে, ঠান্ডা কিছু খেলে অ্যালুমিনা রোগীর কষ্ট বেড়ে যায়। অ্যালুমিনা রোগী কখন ভালো থাকেন? মাইল্ড সামার ওয়েদার, মানে মাঝারি মানের গরমে রোগী কিন্তু ভালো থাকেন। ওয়ার্ম ড্রিঙ্কসে ভালো থাকেন, কোনো উষ্ণ পানীয় খেলে, চা খেলে রোগী ভালো থাকেন, উষ্ণ পানীয়। হোয়াইল ইটিং, খাওয়ার সময় রোগী ভালো থাকেন। এবং ওয়েট ওয়েদার, আর্দ্র আবহাওয়াতে রোগী ভালো থাকেন অ্যালুমিনা পেশেন্টের। এবার আমরা অ্যালুমিনা পেশেন্টের গাইডিং ইন্ডিকেশনস দেখব।
এই গাইডিং ইন্ডিকেশনস থেকে কিন্তু আমরা অ্যালুমিনা সিলেক্ট করব। এর সঙ্গে যদি কিছু মানসিক অবস্থা, এর সঙ্গে যদি অসুখের কারণ, এর সঙ্গে যদি মডালিটিকে আমরা রিলেট করতে পারি, তাহলে অ্যালুমিনা সেই রোগীর ক্ষেত্রে ওষুধ হয়ে যাবে। এবারে গাইডিং সিমটমসের মধ্যে আমরা দেখি কি, ইট অ্যাফেক্টস দ্য সেরিব্রো-স্পাইনাল অ্যাক্সিস causing disturbances in coordination and paralytic effects. Paresthesia, spinal degeneration. এই অ্যালুমিনা সেরিব্রো-স্পাইনাল অক্ষকে আক্রান্ত করে, যা সমন্বয় এবং অনুভূতি গ্রহণ করতে ব্যাঘাত ঘটায়। কি বললাম, এই স্পাইনাল অ্যাক্সিসকে আক্রান্ত করে অ্যালুমিনা, তার মানে নার্ভাস সিস্টেমের অসুখ সে তৈরি করে। তা থেকে কি হয়, আমাদের দেহের মধ্যে যে সমন্বয় সাধনের যে কাজ করি আমরা, হাঁটার সময় চোখ এবং পায়ের মধ্যে একটা তাল থাকে, একটা ছন্দ থাকে, সেই ছন্দ বিঘ্নিত হয়। মাথা যখন ঘোরে, যদি সে রোগী চেয়ে না থাকে, তাহলে সামনের দিকে পড়ে যাওয়ার তার ভয় থাকে। এরকম ভিন্ন ভিন্ন ছন্দ, ভিন্ন ভিন্ন সমন্বয়ের কাজ বিঘ্নিত হয় অ্যালুমিনা পেশেন্টের ডিউ টু সেরিব্রো-স্পাইনাল অ্যাক্সিসের ডিস্টারবেন্স থেকে। কারণ এই সেরিব্রো-স্পাইনাল অ্যাক্সিস অ্যাফেক্টস করছে অ্যালুমিনা, তার ফলস্বরূপ কি দেখতে পাচ্ছি, আমরা সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি এবং অনুভূতি গ্রহণ করতে রোগীর ব্যাঘাত ঘটছে, এবং এই প্যারাস্থেশিয়া এবং স্পাইনাল ডিজেনারেশন ঘটে অ্যালুমিনা পেশেন্টের। এই প্যারাস্থেশিয়াটা কি, প্যারাস্থেশিয়া হচ্ছে অ্যাবনর্মাল সেন্সেশন, একটা অস্বাভাবিক অনুভূতি। এই অস্বাভাবিক অনুভূতিতে কি হয়, তার স্কিনের উপরে, চামড়ার উপরে কখনো সুস্ফোটানো, কখনো একটা টিংলিং সেন্সেশন, কখনো শীতকাতরতা, কখনো জ্বালা ভাব, কখনো অসাড়তা, এই ভিন্ন 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 অনুভূতি চামড়ার উপরে রোগী পায়। কিন্তু এই অনুভূতির পিছনে কোনো ফিজিক্যাল কজ থাকে না। আমরা শীত কখন পাবো, যদি গায়ে ঠান্ডা লাগে, কিন্তু দেখা যায় ঠান্ডা লাগেনি। জ্বালা কখন পাবো, যদি গায়ে কোনো তাপ লাগে, কিন্তু তাপ লাগেনি। কোনো প্রিকিং সেন্সেশন থাকে, কোনো টিগলিং সেন্সেশন থাকে, কিন্তু কোনো বাহ্যিক কোনো কারণ নেই, কিন্তু রোগীর এরকম সেন্সেশন আছে, রোগীর এরকম অনুভূতি আছে, সেটাকে আমরা প্যারাস্থেশিয়া বলি। সেই সাথে সাথে আমরা দেখতে পাই স্পাইনাল ডিজেনারেশন। এই স্পাইনাল ডিজেনারেশন বলতে স্পন্ডাইলোসিস আপনি বলতে পারেন। স্পন্ডাইলোসিস ওয়ান টাইপ অফ স্পাইনাল ডিজেনারেশন। তা থেকে আমাদের নার্ভগুলো আক্রান্ত হয়, যার জন্যে পায়ে ব্যথা হতে থাকে, ঘাড়ে ব্যথা হতে থাকে, কোমরে ব্যথা হতে থাকে, পা অসাড় হয়ে যেতে থাকে, হাতে অসাড়তা আসে। এটা সেরিব্রো স্পাইনাল অ্যাক্সিসকে অ্যাফেক্ট করার রেজাল্ট হিসেবে আমরা এগুলো দেখতে পাই। আমরা দেখতে পেলাম এখানে কি, নার্ভাস সিস্টেমকে কিন্তু মারাত্মকভাবে কিন্তু অ্যাফেক্ট করছে অ্যালুমিনা। তার শীত এবং গরমের অনুভূতি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখব অ্যালুমিনা পেশেন্ট ইজ ভেরি মাচ চিলি, রোগী প্রচণ্ড শীতকাতর, এবং সে সাথে কি আছে, ডেফিসিয়েন্ট ইন অ্যানিমেল হিট অ্যান্ড রিলিভ বাই ওয়ার্মথ ইন জেনারেল এক্সেপ্ট স্কিন ইরাপশনস। রোগীর দেহের তাপের অভাব, তার গায়ে যদি আপনি হাত দেন তাহলে গাটা শীতল বলে মনে হবে, সেখানে প্রকৃত তাপ নেই, যেন মনে হবে বেশ কোল্ড, যেন আপনি সাপের গায়ে হাত দিয়েছেন, ব্যাঙের গায়ে হাত দিয়েছেন, এরকম অনুভূতি আপনার হতে থাকবে। অর্থাৎ তার চামড়া, তার দেহকে স্পর্শ করলে একটা শীতল ভাব থাকবে, একটা অ্যানিমেল হিটের সেখানে যথেষ্ট অভাব রয়েছে। এবং রোগী যদি একটু গরমে থাকেন, গরম কিছুকে দিয়ে যদি নিজেকে আবৃত রাখেন, একটু যদি গরম ঘরে থাকেন, তাহলে ভালো থাকে। কিন্তু ব্যতিক্রমী বিষয় হচ্ছে, যখন রোগীর চামড়ার অসুখ থাকে, তখন গরমে গেলে রোগী খারাপ থাকেন, রোগীর অস্বস্তি বেড়ে যায়। এই অ্যালুমিনার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেটা না হলে আমরা কোনো রোগীকে সাধারণত অ্যালুমিনা প্রেসক্রিপশন করি না, সেটা হচ্ছে ড্রাইনেস অফ অল মিউকাস মেমব্রেন অফ দ্য বডি। অলসো there is a dry skin and irritability and relaxation. তার সমস্ত মিউকাস মেমব্রেন, তার সেলোসিক ঝিল্লি যা আছে, সেটা মুখে হতে পারে, তার রেকটামে হতে পারে, তার ইউরোজেনিটাল ট্র্যাকে কোথাও হতে পারে, তার নাকের মধ্যে হতে পারে, সব জায়গা শ্লেষ্মা ঝিল্লির প্রচণ্ড শুষ্কতা রয়েছে। এই শুষ্কতার জন্য আমরা দেখতে পাই অ্যালুমিনা পেশেন্টের কাশি হলে শুকনো কাশি হয়, মলদ্বারের ভিতর শুষ্কতার জন্য তার শক্ত পায়খানা হয়, তার মধ্যে প্রচণ্ড কনস্টিপেশন দেখতে পাওয়া যায়, নাক থেকে বিশেষ কোনো ডিসচার্জ আমরা সেখানে দেখতে পাই না, যোনি তার ভেজাইনার শুকনো থাকে, সিপিআর মতন তার কষ্ট থাকে মেলামেশার সময়, এগুলো আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে কিন্তু পাই। এবং সেই সাথে সাথে চামড়ায় উত্তেজনা দেখতে পাওয়া যায় ডিউ টু ড্রাইনেস। এই জন্য অ্যালুমিনা রোগী কিন্তু সাধারণত ঘামে না। যেখানে আমরা অ্যালুমিনা দেখব, অনেক লক্ষণ আমরা পাচ্ছি, আমরা একবার খুঁজে দেখব রোগীর ঘাম কেমন হয়, দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই পাবেন
তার ঘাম হয় না। এখানে এর সঙ্গে আরেকটা পিকুলারিটি আমরা যোগ করব, তার দেহে এরকম শুষ্কতা আছে, তবু সে কিন্তু কোনো ফ্লুইড জাতীয় জিনিস সে খেতে পছন্দ করে না। সে শুকনো শুকনো কিছু খেতে চায়। সে তরকারি খেলে শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের কিছু খেতে চায়, ঝোল খেতে চায় না। সে ডাল খেতে চায় না, কারণ ডালের মধ্যে জলীয় অংশ বেশি রয়েছে। সে স্যুপ খেতে অপছন্দ করে। তাহলে এই ড্রাই কোনো কিছু খাওয়ার প্রতি অ্যালুমিনা পেশেন্টের প্রচণ্ড ঝোঁক থাকে। তার মুখের মধ্যে শুষ্কতা রয়েছে, কিন্তু সে ড্রাই খাবে। এটা একটা পিকুলিয়ার সিমটম অফ অ্যালুমিনা পেশেন্ট। এটা আমাদের মনে রাখতে হবে। মিউকাস ডিসচার্জেস প্রফিউজ, ডিসচার্জেস আর থিন, অ্যাক্রিড অ্যান্ড ইরিট্যান্ট। এই অ্যালুমিনা পেশেন্টের যে কোনো সিক্রেশন, মিউকাস সিক্রেশন মেনলি, সেটা লিবোরিয়াল সিক্রেশন হতে পারে, সেটা অন্য যে কোনো সিক্রেশন হতে পারে। সেই সিক্রেশনটা সাধারণত খুব বেশি পরিমাণে হয়। সিক্রেশন এত লিকোরিয়া হলে এতটাই হয়, গড়িয়ে একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসে, এরকম ডিসচার্জ সেখানে আমরা দেখতে পাই। এই ডিসচার্জটা, ক্ষরণটা সাধারণত পাতলা, এবং যেখানে লাগে সে জায়গাটা হেজে যাওয়া মতো হয়, সেই জায়গাটা একটা ইরিটেশন হয়, সেই জায়গাটা চুলকানি হতে পারে, সেই জায়গাটায় জ্বালা করতে পারে। অ্যালুমিনা রোগীর কিন্তু এটা একটা বড় বৈশিষ্ট্য। অ্যালুমিনা পেশেন্টে যদি আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখি, রোগী পাতলা, রোগী শুয়ে থাকতে চায়, কিন্তু শুয়ে থাকলে তার দুর্বলতা বাড়ে, তার ফ্যাটিগনেস বাড়ে, তার একটা ক্লান্তি ভাব আসে শুয়ে থাকলে। শুতে চাচ্ছে কিন্তু সে শুতে পারছে না, ফলে সে ফ্যাটিগ হয়ে যাচ্ছে। এই লক্ষণ আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। অ্যালুমিনার দেহের বিভিন্ন অংশে পালসেশন আছে, একটা দপদপানি আছে, এখানে সেখানে ওখানে একটা দপদপানি আছে। এবং অ্যালুমিনা রোগীর সমস্ত ব্যথা নিচে থেকে আস্তে আস্তে ওপরের দিকে যায়। এই ব্যথাগুলো সাধারণত আমরা এই জাতীয় ব্যথা দেখতে পাই বাচ্চাদের মধ্যে, বুড়োদের মধ্যে, এবং যারা বসে শুয়ে দিন কাটান, এই যারা চিকিৎসক, যারা মাস্টার, যারা দর্জির কাজ করেন, এক কথায় যারা বসে বসে দিন কাটান, সিডেন্টারি লাইফ লিড করেন, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ আমরা দেখতে পাই। একটা পেন্স গোজ আপওয়ার্ডস, ব্যথা ওপরের দিকে ধাবিত হয়, এই লক্ষণ অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। এবার অ্যালুমিনা পেশেন্টের যদি আমরা ইচ্ছা অনিচ্ছা দেখি, সে কী পছন্দ করে কী অপছন্দ করে, তাহলে আমরা দেখব, আগেই বলেছি অ্যালুমিনা পেশেন্ট ড্রাই ফুড খেতে পছন্দ করে। এমন সমস্ত খাদ্য সে খেতে পছন্দ করে যে খাদ্যগুলো প্রকৃতই খাদ্য নয়, যে খাদ্যগুলো সহ ইনডাইজেস্টেবল, মানে যেগুলো হজম করা যায় না, এমন খাদ্য সে খেতে পছন্দ করে। যেমন সে শুকনো চাল খেতে চায়, অ্যালুমিনা পেশেন্টের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। সে স্ট্রাস খেতে চাচ্ছে, চক খেতে চাচ্ছে, চারকোল খেতে চাচ্ছে, মাটি খেতে চায়, কয়লা খেতে চায়, সে লবঙ্গ, কফি বলতে আমি কফি গ্রাউন্ডের কথা বলতে চাচ্ছি, গুঁড়ো কফি খেতে চাচ্ছে, সে গুঁড়ো চা খেতে চাচ্ছে। এগুলো জেনারেলি মানুষ খায় না, কিন্তু সে খেতে চাচ্ছে। তাহলে এই যে অ্যাবনর্মাল ক্রেভিং আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। রোগীর অনিচ্ছার মধ্যে আমরা দেখতে পাই সে মাংস একদম পছন্দ করে না। আমি বলেছি আগে অ্যালুমিনার অনেক সিপিলিটি বৈশিষ্ট্য বলেছি, কিন্তু এই মাংস না খেতে চাওয়া, মাংসে অনিচ্ছা, এটাও কিন্তু অ্যালুমিনার সিপিলিটিক বৈশিষ্ট্য। সেই সঙ্গে আলুতে তার অনিচ্ছা রয়েছে। অ্যালুমিনা পেশেন্টের আলুতে অনিচ্ছা, কারণ এই আলু খেলে তার ঢেকুর উঠতে থাকে, এই আলু খেলে তার পেট ভার হয়, এই আলু খেলে তার ইনডাইজেশন হয়। এই জন্য সে আলু পছন্দ করে না, আলু খেতে চায় না, আলুতে তার ডিসএগ্রি আছে। অ্যালুমিনা পেশেন্টে আমরা মাথা ঘোরা দেখতে পাই, ভার্টিগো আছে। এই ভার্টিগোটা কখন হয় মাথা ঘোরাটা? সে যদি চোখ বন্ধ করে, তাহলে অ্যালুমিনা পেশেন্টের কিন্তু মাথা ঘুরতে থাকে, এবং এই মাথা ঘোরা সে সামনের দিকে কিন্তু উল্টে পড়ে যাওয়া, সামনের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অ্যালুমিনা পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। আই লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই তার চোখটা শুষ্ক শুষ্ক। অনেক পেশেন্ট দেখবেন আপনার কাছে আসবে যারা বলবে চোখটা শুষ্ক, তারা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করে, আর্টিফিশিয়াল কৃত্রিম অশ্রু তারা ব্যবহার করে দোকান থেকে কিনে। তাদের মধ্যে অ্যালুমিনার লক্ষণ আছে কিনা একবার আমি খুঁজতে বলবো, দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যালুমিনা সেখানে পাওয়া যাবে। এবং এই সমস্ত রোগীদের ক্ষেত্রে চোখের পাতা আমরা দেখতে পাই, চোখের পাতা পুরু হয়ে যায়, চোখে ক্যালাজিয়ন দেখতে পাওয়া যায়। ক্যালাজিয়ন বলতে অনেকটা ওই চোখে আঞ্জুনি দেখেছেন আপনারা নিশ্চয়ই, ওই আঞ্জুনি যদি পরিপক্ক না হয়ে, সে যদি ফেটে না গিয়ে শক্ত একটা ঢিবলে মতো হয়ে থাকে, সেটাকে আমরা ক্যালাজিয়ন বলি। এই ক্যালাজিয়ন সাধারণত ইয়াং গার্ল এবং ইয়াং বয়েজদের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং তারা এটা নিয়ে খুব ইরিটেশনের মধ্যে থাকে, তারা ইরিটেড হয়ে পড়ে এবং খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, কারণ চোখের পাতাতে একটা ঢিবলে মতো হয়ে আছে। তখন আপনাদের কাছে চলে আসবে, আমাদের কাছে চলে আসে, তখন একবার অ্যালুমিনা সেখানে হয় কিনা, স্ট্যাবিসাগ্রিয়া সেখানে আসে কিনা, নেক্টামিউর সেখানে আসে কিনা,
ক্যালফ্লোর এবং থুজা সেখানে আসে কিনা একবার চিন্তা করতে হবে। তবে এরকম ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যদি আমরা এটা দেখতে পাই, তাহলে আমরা দেখব সেখানে স্ট্যাবিস অ্যাগ্রিয়ার কিন্তু একটা বড় ক্ষেত্র রয়েছে। স্ট্যাবিস অ্যাগ্রিয়ার সেখানে ওষুধ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। তবে সিমটমস সেখানে এগ্রি করে কিনা অবশ্যই একবার আমি দেখতে বলবো। এই অ্যালোমিনার আমি কলিক পেনের কথা বলেছি, মানে পেটের ব্যথার কথা বলেছি, অ্যাবডোমিনাল কলিকের কথা বলেছি। সেই কলিকের আরেকটা পোশাকি নাম আছে পেন্টার্স কলিক। এই পেন্টার্স কলিক বলতে আমি বলেছি লেড পয়জনিং থেকে অ্যালোমিনার অসুস্থতা আসে। তাহলে এই পেন্টারদের ক্ষেত্রে যারা কম্পোজিটার, যারা কম্পোজ করে, তাদের হাতে লেড লেগে খাবার দাবারের সাথে ঢুকে যায়, এই জন্য তাদের এই জাতীয় কলিক হতে থাকে। ক্রনিক ইরাকটেশন ফর ইয়ার্স ওর্স ইন ইভিনিং। এই অ্যালোমিনা পেশেন্টের সঙ্গে কখনো কখনো আমরা লাইকোপোডিয়ামের সঙ্গে ভুল করে ফেলি। রোগী বলে, ডাক্তারবাবু আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে, প্রচণ্ড ঢেকুর উঠছে, এই ঢেকুরটা সন্ধ্যের দিকে বাড়ছে। আপনি হয়তো সেখানে লাইকোপোডিয়ামকে খুঁজতে গেলেন এবং বলছি দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই ঢেকুরটা চলতে থাকছে। তখন সেখানে একবার অ্যালোমিনা আছে কিনা আপনি একবার চিন্তা করুন, সেখানে অ্যালোমিনা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। রোগী রেকটাল সিমটমসের মধ্যে আমরা কি দেখতে পাই? রোগী রেকটাল সিমটমসের মধ্যে দেখতে পাই কনস্টিপেশন ফর মেনি ডেজ উইথ সফট স্টুল। তার কনস্টিপেশন আছে, দীর্ঘদিন ধরে কনস্টিপেশন আছে, পায়খানা নরম, তবু পায়খানা হতে চায় না, খুব কোঁত দিয়ে তার পায়খানা করতে হয়। আবার কখনো কখনো দেখতে পাওয়া যায় কি তার মল পায়খানা প্রচণ্ড শক্ত, উল্টে কোঁত দিয়ে সে বার করতে পারে না, প্রচুর চেষ্টা করে কিন্তু মল বেরোতে চায় না, তখন মেকানিক্যালি সেই মল বার করতে হয়, অর্থাৎ আঙুল দিয়ে সে মল বার করে। এটা অ্যালোমিনার কিন্তু একটা ইনঅ্যাক্টিভিটি অফ রেকটাম থেকে কিন্তু এসছে। এটা কিন্তু প্যারালাইটিক কন্ডিশনের একটা ফসল। তার রেকটামে প্যারালাইটিক কন্ডিশন ডেভেলপ করতে পারে, সেখানে একটা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা আসতে পারে। তা থেকে এরকম কনস্টিপেশন আমরা অ্যালোমিনার পেশেন্টের মধ্যেই প্রায় পাই। এই কনস্টিপেশন ডিউরিং প্রেগনেন্সি, কনস্টিপেশন অফ নিউবর্নস, নো আর্জিং, রোগীর কোনো ইচ্ছাই থাকে না, কোনো আগ্রহ থাকে না পায়খানা, এরকম কনস্টিপেশন যদি প্রেগনেন্সিতে দেখতে পাই, সদ্যজাতদের ক্ষেত্রে দেখতে পাই, তাহলে তারা যদি বাধ্য হয় আঙুল দিয়ে পায়খানা করতে, সদ্যজাতদের যদি ডুস দিতে হয়, তাহলে সেখানে একবার অ্যালোমিনা আসে কিনা আমরা একবার চিন্তা করব। অ্যালোমিনা যদি পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা বলবো না, সেমিসলিড পায়খানা বলবো, তাহলেও দেখতে পাওয়া যাবে তার প্রচণ্ড কোঁত দিতে হয়, তারপরেও পায়খানা বেরোতে চায় না। এরকম কনস্টিপেশন আমরা অ্যালোমিনা পেশেন্টের মধ্যে পাই। সেই সাথে যদি দেখি রোগী খুব শীতকাতর, রোগীর গায়ে একদম ঘাম নেই, রোগী শুকনো টাইপের জিনিস খেতে চাচ্ছে, রোগী আলু অপছন্দ করছে, তাহলে সেখানে অ্যালোমিনা ছাড়া অন্য কোনো ওষুধের কথা আমরা কখনোই আর চিন্তা করতে পারি না। অ্যালোমিনা সেখানে দি রিমেডি। অ্যালোমিনা আপনি সেখানে দিলেন, কিন্তু দেখলেন 15 দিন বাদে যখন রোগী আপনার কাছে এলো, বললো ডাক্তারবাবু এমন কিছু হয়নি, আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করুন, দেখবেন সেখানে তার মেন্টাল লেভেলে কিন্তু উন্নতি শুরু হয়েছে। তার যদি প্রেশার দেখে থাকেন, যদি হাইপার টেনশনের রোগী হয়, দেখবেন প্রেশারটা কমতে শুরু করেছে। হয়তো তার পায়খানা সেই মুহূর্তে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অন্যগুলো পরিবর্তন হবে, সেই সময় আপনাকে প্লাসিবো দিয়ে অপেক্ষা করতে হবে। যদি ওষুধ পরিবর্তন করেছেন তো কেসটা বিগড়ে যাবে, আর তা সারাতে পারবেন না, সম্ভব হবে না, কেসটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গায় ধৈর্য সহকারে রোগীকে চিকিৎসা করতে হবে এবং অনেকটা দিন অপেক্ষাও করতে হতে পারে আপনার কাজের জন্যে। এবং ওই 200 শক্তির ওষুধ একটা ডোজই কিন্তু অনেকটা দিন আপনার পার করে দেবে। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে রোগী উন্নতির দিকে চলে আসবে, এটা সবসময় মনে রাখতে হবে। এই অ্যালোমিনা রোগীর যেখানে নরম পায়খানা থাকে, সেমিসলিড পায়খানা থাকে, সেখানে পায়খানা বেরোয় খুব সরু হয়ে, থিন অ্যাজ এ পেনশিল, একটা পেনশিলের মতো সরু হয়ে পায়খানা বার হয়। মনে হচ্ছে যেন মলদারটা তো সরু হয়ে গেছে, পায়খানা যেন বেরোচ্ছে না, কিন্তু প্রকৃত অর্থে তা নয়, মলদার সরু হয়নি, তার স্টুল ফরমেশনটাই ঠিকঠাকভাবে হচ্ছে না। এরকম অবস্থা আমরা অ্যালোমিনা পেশেন্টের মধ্যে পাই। এবারে অ্যালোমিনার এই কোঁত দিতে হয় না, বিশেষ একটা ক্ষেত্র রয়েছে পায়খানা করার সময়। যখন সে পেচ্ছাপ করতে যায়, তার যদি ডায়রিয়া হয়, তখন কিন্তু পায়খানাটা অ্যালোর মতন বেরিয়ে যায়, অর্থাৎ কোঁত দিতে হয় না। এটা অ্যালোমিনার কিন্তু একটা ব্যতিক্রমী লক্ষণ। যখন তার পেচ্ছাপ করতে যায় রোগী, তখন পায়খানা বেরিয়ে যায়, ইনভলেন্টারি থাকে, অর্থাৎ যদি ডায়রিয়া হয়, পেচ্ছাপ করার সময় পায়খানা বেরিয়ে যায়। কিন্তু এটা মনে রাখতে হবে, অ্যালোমিনা রোগী যখন পেচ্ছাপ করে, পেচ্ছাপেও তাকে প্রচণ্ড কোঁত দিতে হয়, কোঁত দিয়ে তার পেচ্ছাপ করতে হয়। এই লক্ষণের গুরুত্ব সেই জায়গায়, যদি পেশেন্টের কোনো মেল পেশেন্ট, তার যদি প্রোস্টেটোমেগালি থাকে এবং সে যদি খুব কোঁত দিয়ে পেচ্ছাপ করে,
তাহলে বুঝতে হবে ওটা প্রোস্টেটোমেগালি বা ওই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কমন সিমটম, সাধারণ লক্ষণ। ওই লক্ষণের কোনো মূল্য নেই, ওই লক্ষণে আমরা ওষুধ সিলেকশন করতে পারি না। ওষুধ সিলেকশন করলে ভুল হবে, অর্থাৎ ওই জায়গায় ওই লক্ষণকে আমরা গুরুত্বহীন হিসাবে ছেড়ে দেব। কোনো ফিমেলের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যদি দেখি তার সিস্টোসিল আছে, অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ জেনিটাল প্রোলাপস, তার জননেন্দ্রিয় দিয়ে যদি ব্লাডারটা বাইরের দিকে চাপ দেয়, বেরিয়ে আসে, তাহলেও তার কোঁধ দিয়ে কিন্তু পেচ্ছাপ করতে হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু অ্যালোমিনার কমন সিমটম, এই লক্ষণেও আমরা অ্যালোমিনা প্রেসক্রিপশন করব না। কিন্তু এর বাইরে যদি অন্য কোনো অসুস্থ অবস্থায় রোগীর যদি এরকম কোঁধ দিয়ে পেচ্ছাপ করার প্রবণতা আমরা দেখি, কোঁধ দিয়ে পায়খানা করার প্রবণতা যদি আমরা দেখি, রোগী যদি শীতকাতর হয়, রোগীর যদি চামড়া শুষ্ক থাকে, রোগীর যদি যে মানসিক অবস্থাগুলোর কথা বলেছি তার মধ্যে যদি কিছু আপনি মেলাতে পারেন, তাহলে সেখানে অ্যালোমিনাটা ওষুধ হয়ে যাবে। অ্যালোমিনা সেখানে দি রেমেডি, অ্যালোমিনাই সেখানে একমাত্র ওষুধ, এটা মনে রাখতে হবে। এবার আমরা যদি ফিমেল জেনিটালিয়ার দিকে দেখি, স্ত্রী জননেন্দ্রিয়ে কি লক্ষণ আছে অ্যালোমিনা পেশেন্টের? সেক্সুয়াল ডিজায়ার লো, নো অর্গাজম, তার একদম যৌন ইচ্ছা থাকে না অ্যালোমিনা পেশেন্টের, কারণ তার ড্রাইনেস আছে সমস্ত মিউকাস মেমব্রেনে। কে কষ্ট করতে চায়? তার তো কষ্ট হয়। তার মানসিক বিশৃঙ্খলা আছে, তার কোনো ইচ্ছা থাকে না, সেই ইচ্ছাটাকে হারিয়ে ফেলে। তার মাসিকের ক্ষেত্রে আমরা দেখব মেন্সেস শর্ট, ওয়ান ডে অনলি, স্ক্যান্টি, তার মাসিক খুব কম সময়, মাত্র একদিন থাকে, পরিমাণ খুব কম। এই মাসিকের পরে রোগীর কি থাকে? গ্রেট এক্সারশন, প্রচণ্ড গ্রেট এক্সারশন, প্রচণ্ড তার একটা অবসন্নতাকে সে খুব দুর্বল অনুভব করে। এই দুর্বলতা কোথায় দেখতে পাওয়া যায়? ফিজিক্যালি আর মেন্টালি। দৈহিক ক্ষেত্রে যেমন দুর্বলতা থাকে, তার মানসিক অবস্থার মধ্যেও আমরা প্রচণ্ড দুর্বলতা অ্যালোমিনা পেশেন্টের মধ্যে পাই। এটা মাসিকের পরে বৃদ্ধি পায়, মাসিকের পরিমাণটা কম এবং ধূসর, হালকা রঙের মাসিক। যদি আমরা লিউকোরিয়ার কথা চিন্তা করি, সাদা সিরাপের কথা, যদি আমি আগেও বলেছি, সাদা সিরাপটা হচ্ছে স্বচ্ছ, যেখানে লাগে সেই জায়গাটায় চুলকায়, অস্বস্তি হয় এবং পরিমাণে এতটাই পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। এই গোড়ালি পর্যন্ত কি প্রকৃতই নেমে আসে? তার আগে তো মেয়েরা সাবধান হয়ে যাবে। এই প্রফিউজনেসটাকে বোঝানোর জন্যে, পরিমাণটাকে বোঝানোর জন্যই কিন্তু এখানে বলা হয়েছে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। এই যে সাদা সিরাপটা, এই সাদা সিরাপটা দিনের দিকে রোগীর বৃদ্ধি পায়, কিন্তু রোগী যখন রাত্রে শুয়ে থাকে, রোগী বলবে ডাক্তারবাবু যখন রাত্রে শুয়ে থাকি তখন সাদা সিরাপটা থাকে না বা কম থাকে, কিন্তু দিনের বেলা সারাদিন ধরে প্রচুর পরিমাণে হতে থাকে, যেটা আমি খুব অস্বস্তিতে থাকি। সেই সাথে যদি দেখেন রোগী প্রচণ্ড দুর্বল, রোগীর প্রস্ট্রেশন রয়েছে, রোগীর উইকনেস রয়েছে, মানসিক বিশৃঙ্খলা রয়েছে, তাহলে একবার অ্যালুমিনার কথা আপনি চিন্তা করতে পারেন। আরে রোগীর ভালো থাকে কখন? যদি সে শীতল জলে স্নান করে, তাহলে রোগীর এই সাদা সিরাপটা কম পড়ে। এই জন্য রোগী বলে ডাক্তারবাবু আমার দেহ গরম হয়ে গিয়ে সাদা সিরাপ হয়, আমি যদি একটু বেশি সময় ধরে স্নান করি, একটু ঠান্ডা জলে যদি স্নান করি, তাহলে আমি ভালো থাকি। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনি দেখবেন বলবে সে কোনো শীতল পানীয় কিন্তু খেতে চায়, কিন্তু আমি আগেই বলেছি অ্যালুমিনা রোগী শীতল খেলে ভালো খারাপ থাকে, কিন্তু এখানে দেখুন শীতল পানীয়র কথাটা আমরা বলছি। অ্যালুমিনা রোগী যদি আপনি কফ দেখেন, তাহলে কনস্ট্যান্ট ড্রাই কফ, মানে সবসময় একটা বিরক্তিকর শুকনো কাশি অ্যালুমিনা রোগীর মধ্যে আমরা দেখতে পাই। রোগীর মধ্যে এই যে কাশির ক্ষেত্রে লবণে তার কাশি বেড়ে যায়, লঙ্কা জাতীয় কিছু খেলে তার কাশি বেড়ে যায়, ওগুলো আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। এক্সট্রিমিটির যদি আপনি দেখেন, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি দেখেন, তাহলে সেখানে দেখবেন তার একটা প্যারালাইটিক উইকনেস আছে, একটা প্যারালাইসিস রয়েছে। আমি আগেই বলেছি সেরিব্রোস্পাইনাল অ্যাক্সিস তার আক্রান্ত হয়, প্রথমেই বলেছিলাম। আর এই সেরিব্রোস্পাইনাল অ্যাক্সিস যদি আক্রান্ত হয়, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তাহলে তার প্যারালাইসিস অবশ্যই কিন্তু সেখানে আসবে। প্যারাপেরেসিস তার কিন্তু রেজাল্ট, এবং এইটা খুব ধীরে ধীরে আসে। শুরু হয় কিভাবে? প্রথমে পায়ের পাতাতে একটা অসাড়তা আসে, পাটা ভারী ভারী হয়ে যায়, তার হাত টাতগুলো ভারী ভারী হয়ে যায় এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এবং কি হয়, তার হাঁটা চলায় একটা সমন্বয়ের অভাব ঘটে, পা ঠিক জায়গায় পড়তে চায় না, উল্টে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেখানে তৈরি হয়। এই অবস্থা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে আমরা পেয়ে থাকি। অ্যালুমিনার সেন্সারি ডিসঅর্ডার রয়েছে। এই সেন্সারি ডিসঅর্ডার বলতে মানে কোনো অনুভূতি নিতে সে খানিকটা অপারগ হয়ে যায় অ্যালুমিনা পেশেন্টের, এটাকে আমরা সেন্সারি ডিসঅর্ডার বলেছি। এই সেন্সারি ডিসঅর্ডারটা কেমন? ধরুন কারোর পায়ে আমি বা হাতে একটু সূঁচ ফুটিয়ে দেওয়া হলো, সূঁচ ফুটিয়ে দেওয়ার সাথে সাথে কি হয়, সে লাফিয়ে উঠবে, এটা তার স্বাভাবিক নিয়ম, এটা হওয়া উচিত কোনো সুস্থ মানুষের।
কিন্তু অ্যালুমিনা পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটু পিন ঢুকিয়ে দেওয়ার কিছুটা পরে সে কিন্তু সাড়া দেয়, সে কিন্তু লাফিয়ে ওঠে, সে কিন্তু রিফ্লেক্স অ্যাকশন শো করে। অর্থাৎ তার এই সেন্সরি ডিসঅর্ডার অ্যালুমিনা পেশেন্টের মধ্যে রয়েছে। এটা আমরা প্লাম্বামের ক্ষেত্রে দেখতে পাই, বা আরও কিছু ওষুধ আছে সেখানে আমরা দেখতে পাই। যদি রোগী অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিসে ভোগে, ওয়ান টাইপ অফ অটো ইমিউন ডিজিজ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস, এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিসে যদি রোগে ভোগে, তাহলে রোগী ভাবেন তার কোমরে যেন একটা গরম ব্যান্ডেজ বাঁধা আছে, কোমরে গরম কিছু দিয়ে তার কোমরটাকে আবৃত করে রাখা রয়েছে। অর্থাৎ গরমে তার কোমরে একটা গরমের অনুভূতি থাকে, গরম কিছু জড়িয়ে রাখার একটা অনুভূতি থাকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিসের রোগীদের ক্ষেত্রে। সেই সাথে অ্যালুমিনার অন্য লক্ষণ যদি মেলে, তাহলেই সেখানে আমরা ব্যবহার করতে পারি, এবং অ্যালুমিনা সেখানে রোগীকে অনেকটাই এগিয়ে দেবে। রোগীর স্কিন ড্রাই, শুষ্ক এবং একটা জ্বালা থাকে, এবং সেটা শীতের দিকে বাড়ে। শীতের দিকে বাড়ার কারণ হচ্ছে রোগীর স্কিন যেহেতু শুষ্ক এবং শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে, এই জন্য অ্যালুমিনার কষ্টগুলো সাধারণত শীতকালে বাড়ে। আমি ভালো থাকে বলেছিলাম ওয়েট ওয়েদারে, কারণ ওয়েট ওয়েদারে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্যে রোগী কি হয়, তার চামড়ার শুষ্ক ভাবটা খানিকটা কম থাকে, এই জন্য রোগী ভালো থাকে। রোগীর গায়ে চুলকানি আছে, ইচিং আছে উইদাউট ইরাপশন, গায়ে কোনো র্যাশ নেই, কোনো উদ্বেগ নেই, তবু গায়ে চুল কুচ্ছে। এই লক্ষণ আমরা আর্সেনিকের মধ্যে পাই, ডলিকাসের মধ্যে পাই, মেজেরিয়ামের মধ্যে পাই, সালফারের মধ্যে পাই, অ্যালুমিনার মধ্যে পাই। কিন্তু আপনি দেখবেন অ্যালুমিনা রোগী গাটা শুষ্ক, কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা ঘাম দেখতে পাই, বা এই ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো আমি এখানে বলছি না। এবং রোগীর স্কিন ডিজিজে খুব চুলকুতে থাকে, যতক্ষণ না রক্ত বেরোয় সালফারের মতো ততক্ষণ রোগী চুলকায়, রোগীর গায়ে একদম ঘা থাকে না, এই একদম ঘাম থাকে না। এই লক্ষণ আমরা অ্যালুমিনা পেশেন্টের মধ্যে পাই। রোগীর চুলকানিগুলো বাড়ে ওয়ার্ম থিন বেড, মার্কিউরিয়াসের মতো ওয়ার্ম থিন বেড, সালফারের মতো ওয়ার্ম থিন বেড, অর্থাৎ সূর্যার উত্তাপে রোগীর কষ্ট বাড়ে। এবারে আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। অ্যালুমিনার নিয়ে এতক্ষণ যে আলোচনা আমি করলাম, এত সময় ধরে যে কথাবার্তাগুলো বললাম, এগুলো আমরা মনে রাখবো, এগুলো মাথায় রাখবো। কিন্তু প্রেসক্রিপশন করার সময় যেগুলো আমাদের মনে রাখতেই হবে, এরকম দু চারটে কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। রোগীর কি আছে? ইনএবিলিটি টু ওয়াক উইথ আইস ক্লোজড ইন ডার্কনেস, রোগীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কি আছে? টটারিং আছে, অর্থাৎ একটা টলাম টলা ভাব আছে, অ্যান্ড ফলিং হোয়েন ক্লোজিং আইস। রোগী তার মধ্যে ইনএবিলিটি রয়েছে, অক্ষমতা রয়েছে। কিসের অক্ষমতা? চোখ বন্ধ করে অন্ধকারে, চোখ বন্ধ করে অন্ধকারে চলার তার একটা অক্ষমতা রয়েছে। তাতে তার গা টলতে থাকে, তার পড়ে যাওয়ার ভাব আসে, সে পড়ে যায়, সামনের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আগেই বলেছি। এবং রোগী একদম চোখ বন্ধ করে সে চলতে পারে না। রোগীর মধ্যে আমরা কনস্টিপেশন পাই, যে কনস্টিপেশনের কথা আমি আগেই বলেছি, সেরকম কনস্টিপেশন রোগীর মধ্যে পাই। আমরা রোগীর কিছু অ্যালার্জি দেখতে পাই, অর্থাৎ সহ্য করতে পারে না। অ্যালার্জি বলতে সে সহ্য করতে পারে না, লবণ সহ্য করতে পারে না, ওয়াইন সহ্য করতে পারে না, ভিনেগার সহ্য করতে পারে না, সে লঙ্কা জাতীয় কিছু সহ্য করতে পারে না। এইগুলো খেলেই তার সাথে সাথে কাশি উৎপন্ন হয়, কাশি তৈরি হয়, যেটা রোগীকে খুব কষ্ট দিতে থাকে। রোগীর বিশেষ প্রকার অনুভূতি রয়েছে। রোগীর মুখে কেন একটা চিরবির চিরবির করে, তার একটা মাকড়সার জাল লাগলে মুখে যেমন হয়, ঠিক সেরকম একটা অনুভূতি থাকে রোগীর। মুখটা যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই জন্য অ্যালুমিনা রোগীর আপনারা দেখবেন শীতকালের দিকে বিশেষ করে শুষ্ক আবহাওয়াতে, যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ কম, বারবার মুখে তার হাত ঘষতে বাধ্য হয়, কারণ ডিউ টু ড্রাইনেস, কারণ শুষ্ক শুষ্ক ভাব রোগীর চোখে মুখের মধ্যে আমরা দেখতে পাই, তার দেহের মধ্যে দেখতে পাই, এই জন্য সে হাত ঘষতে বাধ্য হয়। এবারে কনফার্মেটরি সিমটমসের মধ্যে আমরা দেখব রোগীর খুব ভাইটাল হিটের অভাব রয়েছে, অর্থাৎ রোগী খুব শীতকাতর, তার মানসিক এবং দৈহিক খুব দুর্বলতা রয়েছে। বিশেষত এই দুর্বলতাটা তার বাড়ে আফটার মেন্সেস, মাসিকের পরে, এবং তার মধ্যে ড্রাইনেস আছে, ইরিটেশন অফ মিউকাস মেমব্রেন আছে উইথ ড্রাইনেস, ক্যাটারাল ড্রাইনেস আছে, ড্রাইনেস অফ স্কিন আছে, ড্রাইনেস অফ রেকটাম আছে, ড্রাইনেস অফ ভ্যাজাইনা আছে। সেই সাথে সেন্সেশন অফ ওই আগেই বলেছি আমি, তার মধ্যে বিশেষ প্রকার অনুভূতি আছে, একটা শুকিয়ে যাওয়ার অনুভূতি মুখটুকগুলো। তার এমন কিছু খাদ্যের প্রতি তার আগ্রহ রয়েছে যে খাদ্যগুলো ইনডাইজেস্টেবল, যেগুলো হজম হয় না। স্টার্চ আমরা হজম করতে পারি না। স্টার্চ হজম করার জন্যে যে এনজাইমের প্রয়োজন, যে উৎসেচকের প্রয়োজন, আমাদের
ইন্টেস্টিন থেকে সেগুলো বেরোয় না, আমাদের স্টোমাক থেকে সেগুলো বেরোয় না। চককে আমরা হজম করতে পারি না, এই জন্য চককে আমরা খাদ্য বলি না। চারকোল, কয়লাকে আমরা হজম করতে পারি না। যার জন্য এইরকম ইনডাইজেস্টেবল থিংস, এরকম ইনডাইজেস্টেবল উপাদান খেতে রোগী খুব পছন্দ করে। এবারে নিউক্লিয়াস অফ দ্য রেমেডি, আগের কথাগুলোই আমরা বলবো। রোগী খুব শীতকাতর, তার ভাইটাল হিটের অভাব রয়েছে, রোগী অ্যাপ্রিহেন্সিভ, রোগীর সব কিছুতে একটা হেস্টি আছে, তার ইম্পালসিভনেস আছে, তার গিল্টি ফিলিং আছে, রোগীর ভবিষ্যৎ সম্পর্কে তার একটা উৎকণ্ঠা রয়েছে, সমস্ত মিউকাস মেমব্রেনের দাগ একটা ড্রাইনেস রয়েছে। এইগুলো যে রোগীর মধ্যে পাবো, সেখানে আমরা অবশ্যই অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করব। আপনারা অনেক ধৈর্য ধরে শুনলেন। থ্যাংক ইউ অল, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করি, ভালো থাকুন।